সবাইকে ভেরি গুড মর্নিং। আজকে আমরা বাংলা সাহিত্য নিয়ে কথাবার্তা বলবো। আমরা কিছুটা হচ্ছে বাংলা সাহিত্য কিভাবে অ্যাকচুয়ালি আসছে, যেমন আমরা যেটাকে চর্যাপদ বলেছিলাম, যে সাহিত্যের শুরুটা কিভাবে হলো এটা আমরা অলরেডি বুঝে গেছি। আমাদের এখন জানা দরকার যে বাংলা ভাষাটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে। সাহিত্য হয় ভাষার। তো আমরা সাহিত্য আমাদের প্রাচীন যুগের আমাদের সাহিত্য হচ্ছে, বা আমাদের সাহিত্যের যেটা হচ্ছে একবারে গ্র্যান্ডফাদার, সেটা হচ্ছে চর্যাপদ। সেই চর্যাপদ কোথায় পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, এবং সাহিত্য কিভাবে সৃষ্টি হয়, সাহিত্যর কিভাবে বিকশিত হয়, সাহিত্যের কিভাবে পরিবর্তন এবং পরিমার্জন হয়, এবং চর্যাপদের ইন ডিটেলস আমরা পড়েছিলাম একটা লেকচারে। তো আজকের লেকচারে আমাদের টার্গেট হচ্ছে ভাষাটা কিভাবে আসছে। সো যখন আমি সাহিত্যের অরিজিন বা সাহিত্য কিভাবে আসছে এটা জেনে যাব, সাথে ভাষা জিনিসটা জেনে যাব, তখন পরের জিনিসগুলো রিলেট করতে সুবিধা হবে। এবং আমরা দেখব যে একটা সময় যখন জীবনানন্দ দাশ কবিতা লিখেছেন, তখন তার কবিতাকে অন্য মানুষগণ পছন্দ করেন নাই, কেননা তিনি নতুন একটা জনরা নিয়ে আসছিলেন, নতুন কবিতার মধ্যে নতুন একটা ধারা। আবার আহ, প্রথম প্রথম বিদ্রোহী ছিলেন হচ্ছে বাংলা সাহিত্যের মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত অতীতের মধ্যযুগের প্রাচীন যুগের কবিরা সাহিত্যিকরা যেভাবে লিখতেন, এই সব কিছু থেকে তিনি বের হয়ে এসে নতুন একটা ধারায় সাহিত্য রচনা শুরু করেন। এই জন্য তাকে বলা হয় হচ্ছে বিদ্রোহী। কাজী নজরুলের মতন বিদ্রোহী না, কিন্তু তিনি কিন্তু শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই। তিনি প্রচলিত কবিতা বা সাহিত্যের যে ধারা আছে, এই ধারার এগেনস্টে তিনি বিদ্রোহ করেছেন, এবং নতুন ধারায়, নতুন টোনে, নতুন ভাবে তিনি সাহিত্য রচনা করেছেন। তো ওই যে ওই সমস্ত জায়গাগুলোতে আমি যখন পৌঁছাবো, তখন আমরা এই বিবর্তন জিনিসটা বুঝবো, যে দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ ইজ চেঞ্জ। যে আপনি গত বছর যা ছিলেন আপনি এই বছর থাকবেন না, এটাই চিরন্তন সত্য। এবং একটা খুবই প্রাচীন একটা প্রবাদ আছে এই পরিবর্তন নিয়ে, যে এক নদীতে একজন মানুষ কখনো দ্বিতীয়বার গোসল করতে পারে না। এবং এইটা দ্বারা চাইনিজরা খুব প্রভাবিত ছিলেন, যে এক নদীতে কখনোই একজন মানুষ দ্বিতীয়বার গোসল করতে পারেন না। তো এই এই তত্ত্বটা কি মিন করে? এই তত্ত্বটা বলে হচ্ছে, এক নদীতে আপনি যখন দ্বিতীয়বার গোসল করতে যাবেন, তখন ওই নদীর যে পানির প্রবাহ, এই প্রবাহ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আপনি যে পানিতে গোসল করেছিলেন সেই পানি আর থাকবে না, নতুন পানি চলে আসবে। এবং ওই মুহূর্তে আপনার বডির যে সেলগুলো আছে, এর মধ্যে কোটি কোটি সেল ডেড হয়ে যাবে, কোষের মৃত্যু হয়ে যাবে, এবং নতুন কোষের সৃষ্টি হবে কোষ বিভাজনের মাধ্যমে। এবং আপনি মানুষটাও নতুন আর একটা মানুষ হয়ে যাবেন। তার মানে আপনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছেন, কিন্তু এই পরিবর্তনটা আমি আপনি আসলে অত ভালো বুঝতে পারতেছি না। আহ, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা শুরুর ভূমিকা। তো আমরা কথাবার্তা বলা শুরু করব আমাদের সাহিত্য নিয়ে। এটা আমি কত কিছু দূর লেখার চেষ্টা করেছি, কিন্তু এই তথ্যের এই তথ্যগুলো আসলে অনেক তথ্যই খুবই, এক একজন এক এক তথ্য দিয়েছে। কেউ বলছে অমুক, আরেকজন বলছে তমুক, এরকম নানা দ্বন্দ্ব আছে। এখন নানা দ্বন্দ্ব কেন? কেননা এইখানে যা কিছু আছে সব কিছু হচ্ছে অনুমান নির্ভর। কিছু কিছু তথ্য আছে, কিছু কিছু তথ্য আছে, বাদ বাকি সব কিন্তু অনুমান নির্ভর। এই যে অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার যখন এই ভারতবর্ষের পলিটিক্যাল পার্টিজ নিয়ে তিনি যখন রিসার্চ করতেছিলেন অধ্যাপক লাস্কির আন্ডারে, তখন ঐতিহাসিকভাবে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো কেমন ছিল, ধরেন 1900 সালের শুরুতে কংগ্রেসের রাজনীতি আসলে কেমন ছিল, এইটা যদি আপনি জানতে চান, বর্তমান সময়েরটা কিন্তু আপনি খুঁজে পাবেন, কেননা আপনার এই যে রাজনীতিক বিভিন্ন প্রচার প্রচারণা এগুলো কিন্তু অনলাইনে থেকে যাবে, পত্রপত্রিকাতে থেকে যাবে, বিভিন্ন জায়গাতে থেকে যাবে। এইগুলা কিন্তু রিসার্চ করে একজন রিসার্চার আজ থেকে 100 বছর পরেও এই আমলের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল এটা বুঝতে পারবে।
কিন্তু অধ্যাপক আব্দুর রাজ্জাক কিন্তু ব্যাপক চ্যালেঞ্জে পড়ে গেছিল, কেননা তখন মানুষ বেঁচে নেই, কারো কাছে শোনা যাচ্ছে না। আর তাহলে কি আছে, কিছু কিছু হাতে লেখা লিফলেট আছে কারো কারো কালেকশনে, বাট এটা খুবই সামান্য। সেই সামান্য দিয়ে কিন্তু আপনাকে বাদ বাকিটা মূলত হচ্ছে আপনাকে জাস্ট ধারণা করে নেওয়া লাগতেছে। সো এইখানেও কিন্তু তাই, কিছু কিছু নথিতে সামান্য তথ্য আছে, আর বাদ বাকিটা ম্যাক্সিমামই হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে অনুমান নির্ভর। এখন আপনি যেটা অনুমান করবেন, আমি সেটা অনুমান করব, দুইটা অনুমানের মধ্যে পার্থক্য তৈরি হবে, এটা খুবই স্বাভাবিক কথা। এই জন্য এই সমস্ত ধারণা কোনোটাই ইউনিভার্সাল সত্য না, তবে কিছু ঘটনা বা ইনসিডেন্ট খুব সত্য। তো প্রথম আমরা আমাদের বাংলা, এই শব্দটা আসছে হচ্ছে মূলত বঙ্গ থেকে। বঙ্গ শব্দটা কিভাবে আসলো এটা বুঝি। এই বঙ্গ শব্দটা আসার পেছনে বেশ কতগুলা ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা হচ্ছে, আমাদের এইখানে একটা সময় অস্ট্রিক জাতি বাস করতো। এই অস্ট্রিক জাতি নিয়ে আমরা কিছুক্ষণ পরে আবার কথা বলবো। অস্ট্রিক জাতি বাস করতো। অস্ট্রিক জাতির সাথে ছিল নিষাদ জাতি। তারা মূলত মাছ টাছ ধরতো, জেলে ছিল তারা। মাছ টাছ ধরে তারা ইয়ে করতো আর কি। এই অস্ট্রিক দেব, যার সূর্য দেবতার যারা যে পূজা করত, সেই সূর্য দেবতার নাম ছিল বঙ্গা। বঙ্গা, অস্ট্রিকদের সূর্য দেবতার নাম ছিল বঙ্গা। যেহেতু বঙ্গা, সেহেতু তারা এই অঞ্চলকে বঙ্গ নামে ডাকতো, বা বঙ্গা থেকে বঙ্গ নাম আসছে। এটা হচ্ছে একটা যুক্তি। মহাভারতে এবং বিভিন্ন পুরাণে এই জিনিস উল্লেখ আছে যে এই অঞ্চলে একটা সময় রাজা বলি ছিল। রাজা বলির ছেলের নাম ছিল বঙ্গ। রাজা বলির ছেলের নাম ছিল বঙ্গ, এবং রাজা বলির ছেলে এক সময় আমাদের এই অঞ্চল দখল করে একটা রাজ্য প্রতিষ্ঠা করে, বঙ্গ রাজ্য তার নামে। এটা হচ্ছে আরেকটা, দেখেন উপরেরটার সাথে নিচেরটার কোনো মিল নাই। উপরেরটা হচ্ছে দেবতার নাম, আর নিচেরটার হবো মানুষের নাম, কোনো মিল নাই। পরবর্তীতে এইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের যে প্রাচীনকালে এই অঞ্চলে ভাগীরথী নদী, ভাগীরথী নদীটা আসলে কোথায়? ভাগীরথী নদীটা হচ্ছে আপনার এই যে এই হচ্ছে ধরেন আপনার এই জায়গা হচ্ছে আমাদের বাংলাদেশ, হ্যাঁ? এই হচ্ছে ভারতবর্ষের ইয়ে আর কি। এই দিক দিয়ে কিন্তু ভাগীরথী নদীটা এসে কলকাতার পাশ দিয়ে এসে কিন্তু চলে আসছে। এই হচ্ছে সেই ভাগীরথী নদী, এরকম আর কি। এবং আমাদের উজানে বাঁধ দিয়ে কিন্তু ভাগীরথী নদীতে পানি দিয়ে তারা এই কলকাতা বন্দরকে পুনরায় চালু করতে চাইছিল। এটা আমরা আবার কোনো এক সময় দেখব, ভাগীরথী নদী। আপনারা একটু ম্যাপ থেকে দেখে নিন, তাহলে আরো আরো বুঝতে সুবিধা হবে। প্রাচীনকালে একটা জিনিস মাথায় রাখবেন, প্রাচীনকালে কিন্তু এত ইন্ডাস্ট্রি ছিল না, পানি প্রসেসের এত ব্যাপার ছিল না, মাটির নিচে থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না। সেই জন্য বসতি সাধারণত গড়ে উঠতে হচ্ছে নদীর আশপাশে। কেননা তাহলে খাওয়ার পানিও পাবেন, আর আপনি চাষাবাদ করলে তো গাছে পানি দিতে হবে, সেই পানিও পাবেন, চাষাবাদের পানিও পাবেন, আবার খাওয়ার পানিও পাবেন। সো দ্যাটস ওয়াই মানুষজন বসবাস করতে হচ্ছে সাধারণত নদীর আশপাশে। তার মানে যে কোনো সভ্যতা, যে কোনো মানুষ একত্রিত হয়ে এক জায়গায় বসবাস শুরু করছে, এটা নদীর আশপাশে। তো ভাগীরথী নদীর আশপাশে হচ্ছে বং বং বা বস্তু, এক ধরনের জনগোষ্ঠী বসবাস করত। তাদের পরিচয় ছিল তারা হচ্ছে বং বা বস্তু। সো অনেকেই মনে করে যে তারা তাদের থেকে এইটা আসছে। এবং হিন্দু ধর্মাবলম্বীদের যে ধর্মগ্রন্থ, এটা আর্যরা নিয়ে আসছিল বেদ, এবং আর্যদের যে এটা নিয়ে আসছিল এটা হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদ কিন্তু একটা গ্রন্থ না, কয়েকটা কয়েকটা গ্রন্থ মিলায় হচ্ছে ঋগ্বেদ। তার মধ্যে হচ্ছে ঐতরেয় আরণ্যক গ্রন্থে বঙ্গ নামের শব্দ পাওয়া যায়। এবং এইটা বিশেষ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোন নথিতে, ধরে প্রাচীন কোন নথিতে বঙ্গ পাওয়া গেছে আর কি। তো ওই এবং এইখান থেকেও বঙ্গ নামটা আসছে, এটা যে ঋগ্বেদ থেকে বঙ্গ নামটা আসছে, এটাও অনেকের আর কি। এছাড়াও যে শামস ই সিরাজের তারিক ই ফিরোজি গ্রন্থেও বঙ্গ এবং বাঙ্গাল দুটো শব্দই পরিচয় পাওয়া যায়। তো মূলত এখান থেকে কিন্তু কোনোটাই রিজিড না। তবে সাধারণত আমাদের যারা ভাষাবিদ আছেন, বা আমাদের অঞ্চলের যারা পণ্ডিত, তারা এই ঋগ্বেদের যে রেফারেন্সটা, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক, এইটাকে বেশি তারা, মানে এইটাকেই তারা মেনে নেয় আর কি, বেশি মেনে নেয়। সো এইটা হচ্ছে আমাদের জন্য বেশি
গ্রহণযোগ্য। এখন বঙ্গ আসলো, বঙ্গ থেকে বাংলা কিভাবে হলো? কেউ কেউ বলে যে বঙ্গ থেকে বাংলা আসছে আমাদের অঞ্চলে যখন মুসলমান শাসন আসছে, ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204, তখন তারা তো আসছিল ইরান থেকে, তাদের ভাষা ছিল ফার্সি। তো ফার্সি প্রত্যয় হচ্ছে আল, সো বঙ্গর সাথেই আল প্রত্যয় যুক্ত হয়ে জিনিসটা হয়েছে বাংলা। কিন্তু মুঘল সম্রাট আকবর, আকবরের সভাসদ ছিলেন হচ্ছে আবুল ফজল, তিনি একটা বই লিখেছিলেন আইনি আকবরী। এই আইনি আকবরীতে তিনি দেখেছেন যে তারা যখন এই বঙ্গপ্রদেশে তারা যখন আসছে, মুঘলরা বঙ্গপ্রদেশে এসে দেখে আমাদের যে ক্ষেতের জমিগুলা, মাঠে যে আমরা জমি চাষ করি, এই জমিগুলা কিন্তু সাধারণত এই রকম হয়। বাংলাদেশের জমিগুলা ধরেন এই এক টুকরো জমি, এই এক টুকরো জমি, বিভিন্ন, এগুলো নকশা বলে আপনি। এবং জমির জমির পাশ দিয়ে দেখবেন যে ছোট ছোট একটা আল থাকে, এটাকে আমরা বলি আল, বা জমির সীমানা আর কি। আল, ওই আলের উপর দিয়ে হাইটেও চলে যাওয়া যায় আর কি। এই অঞ্চলের জমিগুলা এরকম আল দিয়ে 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 পৃথক করা, যে এইটুকু জমি আমার, এইটুকু জমি আমার। স্টিল বাংলাদেশের মাঠে যদি আপনারা কেউ যেয়ে থাকেন, জমির চারপাশ দিয়ে একটা ছোট্ট চিকন রাস্তা মতন থাকে, একবারে চিকন, একজন মানুষ হেঁটে যায়। তা এটা হচ্ছে জমির সীমানা নির্দেশ করে যে এইটুকু আমার জমি, এটাকে বলা হয় আল। তো তিনি এই অঞ্চলে এত বেশি আল দেখেছেন, তখন বঙ্গের সাথে আল যোগ করে তিনি জিনিসটা বানাইছেন হচ্ছে বাংলা। এটা মূলত একটা, এটাও একটা একটা রেফারেন্স। তবে এই রেফারেন্সকে মানুষ বেশি গ্রহণ করে, কেননা এখানে একটা বইয়ের রেফারেন্স আছে, যে যেহেতু তদ্দিকা তদানীন্তন আমলে যেহেতু রাজার সভাসদ লেখছে, তিনি তো আর আজগুবি কথা লেখেন নাই, তাহলে তো রাজা মারবে মিথ্যা কথা টথা লিখলে। সো এই ধরনের ব্যাপার বেশি, মানে এটা আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য। তো আমরা এখন বঙ্গ পেলাম এবং বাংলা পেলাম। এইগুলা কিন্তু জাস্ট আপনি জানেন, প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলা, প্রিলিমিনারির জন্য। তারপরে আপনারা লেকচার শিখে যতটুকু জানেন, জানার পরে শুধু লেকচার নোট পড়বেন, এইটুকুর জন্য লেকচার নোট পড়বেন। আর হচ্ছে আপনার যে বিগত বছরের যে কোশ্চেন পাবেন ডাইজেস্টে, সেগুলা সলভ করবেন। আর এইগুলো থেকে আর তেমন কিছু পড়া লাগবে না আর কি। এখন ব্যাপার হচ্ছে আমরা যে জাতি, বাঙালি জাতিটা, এতদিন তো নাম পেলাম আমরা বঙ্গ আর বাংলা, কিন্তু আমি যে বাঙালি, আমি দেখতে শুধু বাঙালির মতন তা না, আমার মতন দেখতে কিন্তু ভারতের মানুষজনও আছে, আমার মতন দেখতে কিন্তু শ্রীলঙ্কার মানুষজনও আছে। তো আমি যে বাঙালি, সেটা হচ্ছে আমার আউটলুকের সাথে সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে যে আমি বাংলায় কথা বলতেছি, আমি বাংলায় চিন্তা করতেছি, আমি বাংলায় ভাবতেছি, আমি বাংলায় সব কিছু করতেছি। আমার সংস্কৃতিটা বাংলা, আমার ভেতরের যে জিনিসটা আছে এই জিনিসটা সব কিছু বাংলাতে, এই জন্য আমি বাঙালি। তো এই বাঙালি জাতিটা কিভাবে গঠিত হলো? আমাদের এই অঞ্চলের জাতিকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করব। আমাদের ধরেন এই হচ্ছে আমাদের অঞ্চলটা, এই অঞ্চলে একসময় আর্যরা এসেছিল। আর্য, আর্যর ইংরেজি হচ্ছে আরিয়ান। আরিয়ান রেস বলে না অনেক, আরিয়ান রেস। বিশেষ করে জার্মান অঞ্চলের লোকজন, এবং এই রেসের সাথে, আরিয়ানদের সাথে যেন অন্য ব্লাড মিক্স না হয়, ইহুদি যেন মিক্স না হয়, এই জন্য হিটলার বিশ্বযুদ্ধ করছে। সো এই আরিয়ান জাতি, তারা এইখানে আসছিল আরিয়ান। এরা এরা মূলত হচ্ছে পশুপালন করত, এবং পশুপালন করতে, যেহেতু পশুপালন করতো, তাহলে যে অঞ্চলে ঘাস টাস আছে সে অঞ্চলেই তারা পশু নিয়ে যেত যাযাবর, কিছুদিন থাকতো আবার ব্যাক আসতো। তো তারা সাধারণত উরাল পর্বতমালা এবং ইরানের কাছ থেকে, ইরান যেটা এই বর্তমান ইরানের পাশ থেকে, তারা আসলে এই পশু চড়াতে 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 আমাদের এই অঞ্চলে চলে আসে। এরা হচ্ছে আর্য জাতি, এবং তাদের ধর্ম ছিল হিন্দু ধর্ম, এবং তাদের ধর্মগ্রন্থের নাম ছিল ঋগ্বেদ বা বেদ। তো এই ধর্মগ্রন্থ খুবই ইম্পর্টেন্ট যে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি। তো আর্যরা আসছে কত সালে? খ্রিস্টপূর্ব 1400 সালে। কিন্তু আর্যরা আসার আগে তো এই অঞ্চল একবারে ফ্রি ছিল না, এই অঞ্চলে তো তখন মানুষ কিছু বসবাস করত। তো এই অঞ্চলে আর্যরা আসার আগেও যারা বসবাস করত, তাদেরকে বলা হচ্ছে প্রাক আর্য, মানে আর্যর আগে প্রাক আর্য জাতি। আর নতুন করে আসছে হচ্ছে
আর্য জাতি। এই দুই ভাগে আসলে ভাগ করা হয় বাঙালি জাতিকে। এক হচ্ছে প্রাক আর্য বা অনার্য জাতি, আর একটা হচ্ছে আর্য জাতি। এখন অনার্য যে জাতিটা বা প্রাক আর্য জাতি, যারা আগেই ছিল এইখানে, এই মাটির সাথে মিশেছিল, তো তাদের আবার কি ছিল? তাদের মধ্যে শুরুতে ছিল হচ্ছে নেগ্রিটো, কালা, নিগ্রো, এরা ছিল নেগ্রিটো, এরা ছিল। এবং নেগ্রিটোদের এইখানে তখন কিন্তু আমলটা কেমন, যে যে ওই যে আপনাদের লেভেইথানের আলোচনা করেছে, শর্ট ব্রিটিশ, লাইফ উইল বি শর্ট ব্রিটিশ অ্যান্ড আরেকটা শব্দ কি ছিল, আহ, মানে তখন তো কোনো আইন ছিল না, যে যাকে মানে জোর যার মুল্লুক তার, এইরকম আর কি। তো অস্ট্রিক জাতি এসে নেগ্রিটোদেরকে উৎখাত করে। লাইফ উইড বি ন্যাস্টি ব্রুটিশ অ্যান্ড শর্ট। তো অস্টিক জাতিটা এসে নেগ্রিটোদেরকে উৎখাত করে। এই অস্টিক জাতি, এইটাও কিন্তু আর্যরা তখনও আসে নাই। এই অস্টিক জাতিকে বলা হয় হচ্ছে নিষাদ জাতি। তারা আসলে মূলত মাছ টাছ ধরে খাওয়া দাওয়া করতো আর কি। এরপরে আরও আসে দ্রাবিড় জাতি, পরবর্তীতে আসে দ্রাবিড় জাতি। তাহলে নিগ্রিটোদেরকে তো আপনি একবারে উড়ায় ফেলেন নাই, তারা তো কিছু আছে, নতুন অস্ট্রিক আসছে, তাহলে নিগ্রিটোদের সাথে অস্ট্রিক মিশে গেল। এরপরে আসলো দ্রাবিড়। দ্রাবিড় হচ্ছে একটু অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ভাব আর কি, মানে একটু বড় সড়ো আর কি। এবং দ্রাবিড় জাতি আসলো। সো এদের এদের মিশে গেল। পরবর্তীতে কিছু ভোটচেনীয় বা মঙ্গলয়েডও আসছে, ওই যে চাইনিজ মঙ্গলয়েড, মানে ওই চাইনিজ বা ওই শেপের আর কি। সো তারাও আসছে। তার মানে আর্যরা আসার আগেই কিন্তু আমরা মিক্সচার হয়ে আছি। আর্যরা আসার আগেই নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিক এবং ভোটচেনীয় দিয়ে আমরা মিক্সড হয়ে আছি অলরেডি। তারপরে আসছে আর্যরা, আরিয়ান রেস। এবং আরিয়ান রেস আসার সাথে এদের সাথে মিশে গেল, এবং ধীরে ধীরে আমরা বাঙালি জাতি হলাম। তাহলে বাঙালি জাতি হচ্ছে, যদি বলে বাঙালি জাতি কিভাবে গঠিত হয়েছে, তাহলে আপনি প্রাকার্য বলবেন, তারপরে আর্য বলবেন। তাহলে প্রাকার্যতে গিয়ে আপনি বলবেন নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচেনীয়। এগুলো কিন্তু বাংলাদেশ বিষয়বলিতে আসবে কিন্তু। এবং বাংলাদেশ বিষয়বলিতে কিন্তু এই জাতি নিয়ে কোশ্চেন আসবে। তখন বিভিন্ন টাইপের জাতিকে আপনার ব্যাখ্যা করতে হবে। তো পরবর্তীতে আর্যরা আসার পরে এই সব মিলেমিশে হচ্ছে হয়ে গেলাম আমরা একটা সংকর জাতি। এই হচ্ছে আমাদের বাঙালি জাতি, একটা সংকর জাতি। এখন বঙ্গ পেলাম, বাংলা পেলাম, বাঙালি জাতিও পেয়ে গেলাম। এখন বিষয় হচ্ছে ভাষাটা কিভাবে আসলো, যে আমরা যে বাংলায় কথা বলতেছি এখন, এই ভাষাটা কিভাবে আসছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ভারতীয় উপমহাদেশের যে আঞ্চলিক ভাষা ছিল, আঞ্চলিক ভাষা যখন আর্যরা আসে নাই, আর্যরা যখন আসে নাই, তখন এই অঞ্চলের যে ভাষা ছিল, এই ভাষাগুলো হচ্ছে অনার্য ভাষা। জাতিটাও অনার্য, এদের ভাষাও হচ্ছে অনার্য। এবং অনার্য ভাষার মধ্যে সবচেয়ে বেশি যেটার প্রভাব ছিল সেটা হচ্ছে অস্ট্রিক ভাষা। এই যে অস্ট্রিক জাতি যখন আসলো নেগ্রিটোদেরকে উদ্ধার করে, এরপরেও দ্রাবিড়রা আসছে, কিন্তু অস্ট্রিকরা কিন্তু পাওয়ারফুল ছিল। সো যে পাওয়ারফুল থাকবে তার ভাষাই কিন্তু বেশি প্রচলিত হবে। তার মানে আমাদের অঞ্চলের একবার প্রাচীন যে এন্ডেমিক ভাষা ছিল, এটা হচ্ছে অস্ট্রিক ভাষা। অস্ট্রিক ভাষায় ধরেন মানুষজন এই অঞ্চলের কথাবার্তা বলে। এরপরে আসছে আর্যরা। আর্যরা তাদের ধর্মগ্রন্থ নিয়ে আসছে, বেদ। এবং তাদের ভাষা হচ্ছে বৈদিক ভাষা। বৈদিক, বেদের ভাষা হচ্ছে বৈদিক। ওই আর্য বৈদিক ভাষার পরবর্তীতে বৈদিক ভাষা একটু আরো পরিবর্তিত হয়, তখন একজনের আবির্ভাব হয় ব্যাকরণবিদ পনিনি। এবং পনিনি তখন একটা ব্যাকরণ লেখা, অষ্টাধ্যায়ী। কার জন্য? বৈদিক ভাষার জন্য অষ্টাধ্যায়ী। তার মানে আপনি প্রথম ব্যাকরণ অষ্টাধ্যায়ী লেখা হচ্ছে পনিনির। এবং ওই বৈদিক ভাষায় আরও ওই অষ্টাধ্যায়ী ব্যাকরণের মাধ্যমে পরিবর্তিত এবং পরিমার্জিত হয়ে যে ভাষার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে সংস্কৃত ভাষা। তার মানে সংস্কৃত ভাষা কিন্তু বেদের ভাষা। এই জন্যই কিন্তু এই অঞ্চলের মানুষ একসময়, বিশেষ করে ব্রাহ্মণরা, তারা সংস্কৃত ভাষাকে বলা শুরু করলো যে পবিত্র ভাষা। এবং
পরবর্তীতে যে কোনো ধর্মগ্রন্থ যে ভাষায় লেখা হয়েছে ওই ভাষাকে পবিত্র ভাষা হিসেবেই মানুষ বিচার করেছেন। কেননা ধর্মগ্রন্থ সব জাতি ধর্মের জন্যই ধর্মগ্রন্থ পবিত্র, সো তার ভাষাকে পবিত্রতা খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। তো সংস্কৃত ভাষা, তার মানে আমাদের সংস্কৃত ভাষারও আগের ভাষা, সংস্কৃত ভাষাটা আসছে তো আর্যদের হাত ধরে, তারও আগে যে আমাদের এখানে ছিল অনার্যরা, এই হচ্ছে অস্ট্রিক ভাষা, একবারে প্রাচীন অস্ট্রিক ভাষা। কিন্তু আমাদের এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপ, মানে এই অঞ্চলটা হচ্ছে ইন্দো, আর ইউরোপীয় ভাষাগোষ্ঠী বলা হয়, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বলা হয় এটাকে। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী দুইটা ভাবে বিভক্ত, একটা হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে শতম। ইন্দো ইউরোপীয় কেন্তম আর শতম, নামের মধ্যেই ঘটনাটা আছে। কেন্তম মানে ক, ক, কতে কেন্তম, কতে কেন্তম, মানে যে ভাষায় কে বা ক এর উচ্চারণ পরিবর্তন, মানে পরিবর্তিত, আপনার কে কে কি বলে, এই কে ধ্বনির উচ্চারণ এখনো টিকে আছে, মানে শুরুর যে ক সেটা এখনো ক আছে, সেটাই হচ্ছে হ্যাকাথন। কেন্তম, কেন্তমকে ল্যাটিনে বলে হচ্ছে সেন্তাম, এই যে দেখেন ল্যাটিনে যেটা কেন্তম এখনো উচ্চারণ কেন্তম, সি কের কর মতন উচ্চারণ হচ্ছে, কে কর মতন উচ্চারণ হচ্ছে হ্যাকাথন। আইরিশ ভাষায় কেত, কাট, কান্ত, এই শব্দগুলো মানে ক যেটা আগেও ছিল সেই ক এখনো কই আছে, এই ভাষাগুলোকে বলা হয়েছে ক্যান্তম। আর শতম হচ্ছে যেটা ক, কণ্ঠধ্বনি ক, কণ্ঠধ্বনি ক পরিবর্তিত হয়ে স হয়ে গেছে, সেটা দন্ত স অথবা তালব্য স তে পরিণত হয়ে গেছে, এই ভাষাগুলোকে বলা হচ্ছে শতম। তার মানে ধ্বনির উপরে বেস করে আসলে এটার নাম কেন্তম এবং শতম। এবং আমরা বাংলা ভাষায় কিন্তু শতমের ব্যবহার, মানে স এর ব্যবহার বেশি, এই জন্য আমাদের বাংলার হচ্ছে শতম অংশ থেকে আসছে। শতম, 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 তার মানে হচ্ছে আপনার ক ধ্বনি পরিবর্তিত হয়ে স হয়ে গেছে, মানে প্রাচীনকালে যেটা ক ছিল সেটা এসে মানুষের মুখে মুখে স হয়ে গেছে, মানে কর চাইতে তারা স উচ্চারণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই ধ্বনির পরিবর্তন হয়ে যায়, মানুষ যে ধরেন যে ধ্বনিতে কথা বলতেছে এটা কথা বলতে তার কষ্ট হচ্ছে। তো আপনাকে যদি এখন ধরেন, আমরা আমরা কিভাবে ইংরেজি বলি, আমরা বলি পেপার, কিন্তু এটা যদি আপনার উচ্চারণ করতে পেপার, আমরা বলি টিচার, আপনাকে যদি এটা বলে টিচার, তাহলে আপনার এই টিচার এটা বলতে আপনার বিরক্ত লাগবে আর কি। এই যে এইভাবে পরিবর্তন হয়ে যায়, সো এই ক উচ্চারণ করতে তাদের প্রবলেম হতো, তো তারা এটাকে স উচ্চারণ করতে করতে এটা হচ্ছে শতম অংশ। তার মানে আমাদের বাংলা হচ্ছে শতম শাখার অন্তর্ভুক্ত। তার মানে ইন্দো ইউরোপীয় থেকে দুইটা লাইন গেল, কেন্তম আর শতম, তা আমরা শতমে ধরে ফেললাম। এখন আমাদের আরেকটা ভাষা সম্পর্কে জানা লাগবে, সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা হচ্ছে মূলত আর্য ভাষায়, আর্যরা যে ভাষা নিয়ে আসছিল সেই সংস্কৃত, আর্যদের ভাষাটা পরিবর্তিত হয়ে সংস্কৃত হলো, সেই সংস্কৃতটা কিন্তু মানুষ হুবহু পড়তো না বা মানুষ হুবহু বলতো না। তখন এই সংস্কৃত বা বৈদিক যে সংস্কৃত একসময় সাধারণ মানুষের মুখে এটা পরিবর্তিত হয়ে গেল। যেমন আপনি একজনের বাড়ছে, আপনি কি খেয়েছেন, এই যে খেয়েছেন এই শব্দটা কিন্তু আমরা খুব ফর্মাল জায়গায় বলি না, আমরা যে খাইছিস, বা কাপড় কি পরেছেন, আমরা বলি পরছিস, তাহলে পরেছেন পরছিস হয়ে গেছে, গিয়েছিলেন গেছিলেন হয়ে গেছে। এই যে এইভাবে যে পরিবর্তন হয়ে যায়, মানে পুরা মার্জিতটা না, তার মানে ওই জিনিসটা যে সাধারণভাবে সাধারণ মানুষের মুখে যেটা প্রচলিত ছিল ওইটাই হচ্ছে প্রকৃত ভাষা। সাধারণত এটা প্রাকৃত ভাষাকে অনেক সময় বলে যে এটা সংস্কৃতর মূল প্রকৃতি থেকে আসছে এই জন্য প্রাকৃত। আবার কেউ কেউ বলে সাধারণ মানুষের মুখে মুখে আসছে দেখে এটা স্বাভাবিক ভাষা বা প্রাকৃত ভাষা। সো এটা দুইটা কথাই গ্রহণযোগ্য। তার মানে আপনি
আপনি এখন পর্যন্ত পেলেন ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়তে পরে আসলেন হচ্ছে শতম। আর আর্যদের ভাষা মানে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা একটু মানুষের মুখে মুখে বিবর্তিত হয়ে হলো হচ্ছে প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা, ধরেন আমরা সবাই কিন্তু কথ্য ভাষায় বাংলা, পিওর বাংলায় কথা সাধারণত খুব কম বলি, যারা একটু সাল লেভেলের এরা ছাড়া সাধারণত আমরা কিন্তু কম বলি একটু। কিন্তু ধরেন আপনার ঢাকা অঞ্চলের সাধারণ মুখের ভাষা আর নোয়াখালী অঞ্চলের সাধারণ মুখের ভাষা কিন্তু এক না। চাঁপাই নবাবগঞ্জের ভাষা কিন্তু আবার এক না। ও বলবে, কি বলছেন ভাইয়া, কিছু বাসতে পারছি না কো। আবার আপনার ধরেন যে সিলেট অঞ্চল আলাদা, আবার কি বলবে আমি বলতে পারি না। তো এই হচ্ছে ধরেন এক এক অঞ্চলে বাট সবাই কিন্তু একই ভাষায় কথা বলতেছে, আঞ্চলিকতা চলে আসছে। সো এই প্রাকৃত ভাষা, প্রাচীন যে প্রাকৃত, তার মানে সংস্কৃত ভাষা মানুষের মুখে পরিবর্তিত হয়ে একটা রূপ নিল। এই রূপ আবার অঞ্চল ভেদে আলাদা হলো। তো আমাদের অঞ্চলের মধ্যে ছিল একটা হচ্ছে মগধ অঞ্চল, আর একটা ছিল হচ্ছে গৌড় অঞ্চল। গৌড়, গৌড়ের মানুষ যে ভাষায় কথা বলতো সেটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। মগধ অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলতো এটা হচ্ছে মগধ প্রাকৃত। এখন মূলত আমরা আমরা একটু দেখার মগধ অঞ্চলটা কোনটা। এই অঞ্চলটা হচ্ছে ছিল মগধ, একটা বিশাল অঞ্চল নিয়ে, উড়িষ্যা টুরিষ্যা এটা নিয়ে ছিল মগধ। আর আমাদের বাংলার যে রাজশাহী অঞ্চল এবং পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল নিয়ে এরকম একটা জায়গা নিয়ে হচ্ছে মূলত গৌড় অঞ্চল গঠিত হয়। তো এই গৌড় অঞ্চলের যে মানে প্রাকৃত ভাষা ছিল, এটা ছিল হচ্ছে গৌড় প্রাকৃত। আর মগধ অঞ্চলেরটা ছিল হচ্ছে মগধ প্রাকৃত। তো প্রাচীন প্রাকৃত ভাষার এই দুইটা রূপে গেল। এই প্রাকৃত ভাষা আরো একটু বিবর্তিত হলো, আরো বিবর্তন হওয়াকে বলা হচ্ছে অপভ্রংশ। তাহলে মগধ প্রাকৃত থেকে আসলো মগধ অপভ্রংশ, আর গৌড়ীয় প্রাকৃত থেকে আসলো গৌড়ীয় অপভ্রংশ। এই অপভ্রংশ ভাষা থেকে আসছিল হচ্ছে বাংলার মতো ভাষা, বঙ্গ কামরূপী দেন বাংলা। এই হচ্ছে মেইন ব্যাপার। কিন্তু এখানে মগধ প্রাকৃত আর গৌড়ীয় প্রাকৃত, এই দুইটা জিনিসকেই অবলিক দিয়ে আমি কেন লিখলাম, কেননা আমাদের বাংলা ভাষার দুইজন মহাপণ্ডিত আছেন, একজন হচ্ছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ আর একজন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। একজন এক এক কথা বলে, এবং এই জন্য বিসিএস প্রস্তুতি কঠিন হয়ে যায়। কেননা শহীদুল্লাহ সাহেব একটা কথা বলছে, সুনীতি কুমার সাহেব আর একটা কথা বলছে, তার ভাল লাগে না। এবং তারা একজন একজনের যুক্তি খণ্ডায়, এটা আসলে ইন্টেলেকচুয়ালের একটা ব্যাপার আর কি, কিন্তু বিসিএস প্রস্তুতি কঠিন করে ফেলছে তারা। তো ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলছে যে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে মূলত বাংলা ভাষাটা আসছে। সুনীতি কুমার বলছে না, মগধ অঞ্চল থেকে আসছে। এখন যুক্তি কি? ওদের ভাষায় তারা বলছে আমরা যে এত স বলি, মগধ অঞ্চলের মানুষরাও বেশি স বলে। সো ওদের থেকেই আসছে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলছে না, গৌড়ীয় থেকে আসছে। সো এই জন্য হচ্ছে ব্যাপার যে গৌড়ীয় এবং মগধ দুইটাই ব্যাপার, এবং এই নামও জানতে হবে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে গৌড়ীয় প্রাকৃত বলছে, আর ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার হচ্ছে বলছে মাগধী অপভ্রংশ, মগধ অঞ্চলের মাগধী অপভ্রংশ বা মাগধী প্রাকৃত থেকে আসছে। এই হচ্ছে ধারাবাহিকতা। তাহলে আমরা এটাকে আবার ওভারভিউ দিই, এটা কিন্তু একবারে পুরাপুরি মুখস্থ করতে হবে তা না, বাট আপনাকে জানতে হবে আর কি। প্রথম ইন্দো ইউরোপীয় ভাষা, এই অঞ্চলের প্রাচীনতম ভাষা। এরপরে আসছে আর্য ভাষা। আর্য ভাষাটাই হচ্ছে পরে সংস্কৃত ভাষার পার্ট আর কি। আর সংস্কৃত তো হইল আর্য ভাষা। আর্য ভাষা পরিবর্তিত হয়েছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা আবার দুই অঞ্চলে দুই রকম, মগধ অঞ্চলে একরকম, গৌড় অঞ্চলে একরকম, গৌড়তে একরকম। সেই ভাষাটা, ওই প্রাকৃত ভাষা আরও চেঞ্জ হইল অপভ্রংশ। অপভ্রংশ থেকে হলো বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে বাংলা। এবং আমরা সংস্কৃত ভাষার কাছে পরোক্ষভাবে ঋণী, আর অপভ্রংশের কাছে আমরা প্রত্যক্ষভাবে ঋণী। অপভ্রংশ মানে বিকৃত রূপ, আর প্রকৃত মানে হচ্ছে, প্রাকৃত মানে হচ্ছে স্বাভাবিক। তো এই হচ্ছে মূলত ভাষার উৎপত্তি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভার্সেস ডাক্তার
মোহাম্মদ শহীদুল্লাহ। এটা আমরা অলরেডি বলে ফেলছি, যেটুকু বলছি এইটুকু আর কি এখানে লেখা আছে, আপনারা এটা দেখবেন। তো এইভাবে হচ্ছে বাংলা ভাষাটা আসলো, এবং আমরা প্রাচীন বাংলা ভাষার যে লেকচার শুনেছি, এবং প্রাচীন লেকচারে আমরা দেখেছি চর্যাপদ, এবং এই চর্যাপদে আপনি দেখবেন যে চর্যাপদে ডাইরেক্ট বলতেছে যে সব কিছু কবিতা। চর্যাপদ মানেই অ্যাকচুয়ালি কবিতা, কবিতায় বলতেছে, যা বলতেছে কবিতায় বলতেছে, যা হচ্ছে সব কবিতায় হচ্ছে। তো পরবর্তীতে মধ্যযুগেও পুরো জিনিস কবিতা, কিন্তু একটা সময় মানুষ গদ্যে কথা বলা শুরু করলো, এই যে মানুষ মানে গদ্যে লেখা শুরু করলো, গদ্য লেখা শুরু করলো। সো আমরা একটু বাংলা গদ্যের বিকাশ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার, কেননা এটার সাথে রিলেটেড তো, এই জন্য আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো আর কি। এই গদ্য, অবাক করার বিষয় হচ্ছে এত বছর ধরে মানুষ মুখে গদ্যে কথা বলল, কিন্তু সাহিত্য লেখলো কবিতায়। চর্যাপদ থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত, প্রায় ধরেন কত বছর, প্রায় 1000 বছর ধরে বাংলা অঞ্চলের যারা সাহিত্যিকরা ছিল, তারা গদ্যে একটা লাইন লিখলো না। তারা যা লিখলো সব কবিতায় লিখলো, ছন্দে লিখলো। কিন্তু 1555 সালের একটা চিঠি পাওয়া যায়, যে চিঠিটা ছন্দে লেখা না। এইটাই হচ্ছে গদ্যের আদি নিদর্শন। এবং এইটা কুচবিহারের রাজা নরনারায়ণ আসামের রাজাকে একটা চিঠি লিখেছিল। কুচবিহারের রাজা আসামের রাজার কাছে একটা চিঠি লিখেছিল। এই চিঠিটা ছন্দে লেখা না, গদ্যে। এটা হচ্ছে গদ্যের প্রাচীনতম নিদর্শন, বাংলা গদ্যের। আরও কিছু দলিল দস্তাবেজ পাওয়া যায়, যেগুলো গদ্যে লেখা। কিন্তু একটা চিঠি সাহিত্য হতে পারে, দলিল দস্তাবেজকেও যদি আপনি সাহিত্য ধরেন তাহলে ওইটাও নিদর্শন। বাট কোনো গল্প কেচ্ছা কাহিনী লেখা হয় নাই। কিন্তু 1800 সালের পরে, 1801 মানেই কিন্তু 19 শতক, দশম শতক মানে হচ্ছে 900-র পর থেকে। সো 1801 মানে 19। সো 19 শতকে গিয়ে বাংলা সাহিত্যরা আসলে গদ্য লেখা শুরু করে, এবং বাংলা ভাষার প্রথম ওইটা হচ্ছে নিদর্শন, চিঠিটা। কিন্তু বাংলা ভাষার প্রথম যিনি গদ্য লেখক, ম্যানুয়েল দ্য অ্যাসানসাও, তিনি মূলত পর্তুগিজ পাদ্রি। তার কাজ ছিল কি, পর্তুগালের লোকজন এই অঞ্চলে আসছে না, তো ওরা তো পর্তুগালের লোকজন তো বাণিজ্য করতে আসছে ইউরোপ থেকে। তো বসেও এই অঞ্চলে আসছে মূলত ধর্ম প্রচার করতে। পাদ্রীদের ইচ্ছাই ছিল মূলত ওই আমলে ধর্ম প্রচার করা। এবং কিছুক্ষণ পরেই আপনি দেখবেন যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তারা বিভিন্ন কিছুর উদ্যোগ নিছে। এবং তিনি প্রথম যে গ্রন্থটা লেখে, কৃপা শাস্ত্রের অর্থভেদ, বাংলা গদ্য কিন্তু রোমান হরপে তিনি লেখেন। রোমান হরপে, যেমন আমরা এভাবে লিখি, আমি, আমরা, আমরা ভালো আছি। আসি বানান কি টাকলা হয়ে গেল নাকি? আসিটা এরকম হবে নাকি? যাই হোক, আমরা ভালো আছি, এই যে জিনিসটা লিখলাম, পড়তেছেন তো আমরা ভালো আছি, কিন্তু এইখানে একটা বর্ণ তো আপনার বর্ণ না, এগুলো তো সবই আপনি লিখছেন ইংরেজি অ্যালফাবেট দিয়ে। সো এইরকম। তো ম্যানুয়েল দ্য অ্যাসানসাও এইটা লিখছে কৃপা শাস্ত্রের অর্থভেদ। এই বইটা তিনি লিখছিলেন রোমান হরপে, এবং এটা একটা ধর্মগ্রন্থ, মূলত ধর্মগ্রন্থ, যে তিনি এইখান দিয়ে আসলে ধর্মের প্রচার বুঝাইছেন কৃপা শাস্ত্রের অর্থভেদ দিয়ে। মানে এই জিনিস পড়ে যেন এই অঞ্চলের মানুষ তার ধর্মের প্রতি আকৃষ্ট হয়। দেন তিনি একটা গ্রামারও রচনা করেন, ভোকাবুলারিও এম অদিমাস বেঙ্গালা ই পর্তুগিজ। এইখানে তিনি বাংলা ভাষার শব্দ যোগ করেন। কিন্তু এইটাও কিন্তু বাংলা ভাষায় লেখা না, এটা বাংলা ভাষায় লেখা না। মানে পর্তুগিজের লোকজন এসে যেন বাংলা অঞ্চলের ভাষা টাষা বুঝে, এই ছিল তার ধান্দা। যে পর্তুগিজের লোক এসে যেন আমাদের মুখের কথা টথা বুঝতে পারে।
এটা বাংলার প্রথম ব্যাকরণ। তো বাংলা প্রথম ব্যাকরণও বাংলা ভাষায় লেখা হয় নাই। তো এই এই হচ্ছে ব্যাপার। তো এখনো কিন্তু আমাদের উপজাতিদের অনেক ভাষা আছে যাদের অ্যালফাবেট নাই। তারা মৌখিকভাবে ওই ভাষা বলে। ধরেন বান্দরবন গেলে আপনি পাবেন তাদের ভাষা আছে কিন্তু অক্ষর নাই, তারা লিখতে পারে না। তো তখন আপনি তার ভাষায়, তার যদি একটা গল্প আপনি লিখতে চান তার ভাষায়, তাহলে তো আপনার নিতে হবে। বিষয়টা এইরকম আর কি। 1800 সালের দিকে এসে ব্যাপক একটা প্রভাব বিস্তার করে ফোর্ট উইলিয়াম কলেজ। 4 মে 1800 সালে, তারিখটা খুবই ইম্পর্টেন্ট, কলকাতায় প্রতিষ্ঠিত হয়। তখন কিন্তু ভারতবর্ষের কোনো শহর, প্রতিষ্ঠিত কোনো শহর মানেই হচ্ছে কলকাতা। এবং এইটা প্রতিষ্ঠা করে হচ্ছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এইটা প্রতিষ্ঠা করে ফোর্ট উইলিয়াম কলেজ। এর প্রধান উদ্দেশ্য ছিল ইংল্যান্ড থেকে যে সমস্ত অফিসাররা, যে সমস্ত বাহিনীর লোকজন এই অঞ্চলে আসবে, তাদের মূলত ইয়েটাকে সমুন্নত রাখতে, তাদের যে উম, মানে তাদের শাসন সমুন্নত রাখতে, তারা যেন এই অঞ্চলের ভাষা সম্পর্কে শিক্ষা নিতে পারে। আমি ধরেন একটা অঞ্চলে গিয়ে সেই অঞ্চলের শাসক হলাম, তো আমার তো সেই অঞ্চলের ভাষা জানতে হবে, তাদের মুখের ভাষাটা কি, মানুষ কি বলতেছে আমি বুঝতেছি না, তো আমি তো শাসক হতে পারবো না। তো তাদের ছিল কিন্তু বাংলা ভাষার প্রচার এবং প্রসার না, তাদের ব্যাপার ছিল শাসন কার্য সহজ করা। এবং এইখানে বাংলা বিভাগ চালু হয় 1 বছর পরেই, 1801 সালে। এবং উইলিয়াম কেরিকে বাংলা এইখানে অধ্যাপক হিসেবে দেওয়া হয়। এবং মজার বিষয় হচ্ছে ব্রিটিশরা কিন্তু, আমরা যে বাংলা ভাষা থেকে সংস্কৃত থেকে আসছে এই জিনিসটা বিশ্বাস করতো ব্রিটিশরা। এই জিনিসটা ডাইরেক্ট বিশ্বাস করতো। ওই যে অস্ট্রিক ভাষা টাষা তারা এটা জানতোই না, বুঝতোই না। তারা বিশ্বাস করতো সংস্কৃত। এবং বাংলা ভাষার যে বাংলা বিভাগটা হয়, এদের যাদেরকে নিয়োগ দেওয়া হয়, এরা সবাই ছিল সংস্কৃত ভাষার পণ্ডিত। তার মানে আপনি বাংলা বিভাগ খুলতেছেন সংস্কৃত ভাষার পণ্ডিত দিয়ে। কারা? 8 জন: উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারিণী চরণ মিত্র, চণ্ডীচরণ মুন্সী, হরপ্রসাদ রায়, রাজীব লোচন মুখোপাধ্যায়, গোলকনাথ শর্মা। এরা সবাই সংস্কৃত ভাষার পণ্ডিত। এখানে একটা কথা বলা খুবই জরুরি যে এই জন্যই বাংলা বানানের এত সমস্যা। এই জন্যই সমস্যা প্রথম থেকে। এবং এই সমস্যা বাধাতে আরেকজন হেল্প করছে, তিনি হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ। তিনিও ব্যাপক হেল্প করছে ঝামেলাটা বাধাইতে। কেননা আমরা যে তৎসম শব্দ জানি, যেটা ডাইরেক্ট সংস্কৃত থেকে আসছে, সাধারণত শব্দের বানান হয় দুইভাবে। একটা হচ্ছে উচ্চারণগত দিক বিবেচনা করে, আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত। ব্যুৎপত্তি মানে উৎপত্তি থেকে, উৎপত্তি। যেমন স্বাধীনতা, স্বাধীনতা বানান আমরা এভাবে লিখি। তো নিচের যে ব আছে, অন্তস্থ ব, নিচের এই ব তো আমরা উচ্চারণ করি না। এই ব আমরা উচ্চারণ করি না। তাহলে উচ্চারণ যেহেতু করি না, সেহেতু এটাকে স্বাধীনতা লিখতে সমস্যা কি? তো এটা আমরা উচ্চারণকে প্রায়োরিটি দিয়ে এটা আমরা লিখতাম। কিন্তু এই স্বাধীনতার এই যে ব, ওই সংস্কৃত থেকে আসছে। সো তার তার ব্যাকরণ, তার রেখে দিছে সে। এই হচ্ছে বিষয়। এবং এক আমলে যখন বাংলা বানান, এই যে বিভিন্ন আগের যুগের লিপিকার ছিল, ধরেন আপনি তো এখন ফটোকপি করে ফেলেন, ঠাস ঠাস ফটোকপি, প্রেসে দিয়ে বই ছাপান। কিন্তু আগে কিন্তু একজন বই হাতে, লেখক হাতে বই লিখতো, এবং ওই বইয়ের কপি হতো লিপিকারদের মাধ্যমে। মানে যারা দেখে 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 লিখতো, হাতে লিখে আর একটা বই বানাতো, হাতে লিখে আর একটা বই বানাতো। একটা বইয়ের কপি করা এত সহজ কাজ ছিল না তখন। তখন এই লিপিকাররা তো দেখে দেখে লিখতো, লিখতে লিখতে ধরেন বানান ভুল করে ফেলতো, চেঞ্জ হয়ে যেত বানানটা। এইভাবে করে প্রচুর বানানের সমস্যা দেখা দেয়। এবং তখন 1930 বা 38 সালের দিকে বোধ হয়, বা 30 সালের দিকে, মানে 30-এর দশকে আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর তখন কলকাতা বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেয় যে আপনারা বানান, বাংলা বানানকে একটা প্যাটার্নে আনেন।
এক একজন এক এক বানান লিখতেছে এবং এমনও আছে এক একটা শব্দের বানানে 14-15টা রূপ দেখা গেছে, কিন্তু কোনো বানানই কিন্তু ভুল না। বানানে কিন্তু শুদ্ধ অশুদ্ধ নাই। আপনার উচ্চারণ ঠিক হলে আপনার উচ্চারণ অনুযায়ী বানান লিখলে বানান ঠিক, বানান ভুল কোনো অন্যায় না, কোনো পাপ না। বানান ভুল কোনো পাপ না। বানান ভুল কিন্তু আপনি বলতে পারেন যে প্রমিত বানান কিনা আপনারটা, এটা আপনি চেক করতে পারেন, ইয়েস নো দিয়ে চেক করতে পারেন, কিন্তু আপনারটা ভুল এটা বলতে পারেন না। প্রমিত মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি গ্রামার, মানে যেটা একবারে সবাই রিকগনাইজড বা কোনো অথরিটির থেকে এটা বলছে যে এইটা গ্রহণযোগ্য, এটা হচ্ছে প্রমিত। আর বাদবাকি সবই হচ্ছে ঠিক, বাদবাকি সবই ঠিক, কোনো ভুল নাই। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিছে যে তোমরা বানানগুলো একটু ঠিকঠাক করে ফেলা যায় কিনা, অর্গানাইজড করা যায় কিনা, এইটা বলার পরে রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে আরেকটা কথা বলে দিছিল যে তৎসমগুলা বাদ দিয়ে, মানে সংস্কৃত থেকে ডাইরেক্ট আসছে যেগুলো, ওইগুলোর দরকার নাই, ওইগুলা যেভাবে আছে ওইভাবেই থাক। ওই জায়গাতেই হচ্ছে আমরা ধরেন ওই যে ব্যুৎপত্তিগতটাকে প্রায়োরিটি দিয়ে ফেলছি, যে তৎসম যেটা বস সংস্কৃত থেকে আসছে ওইগুলো ওই রকমই থাকবে আর কি। তো বাংলা ভাষায় এই জায়গাটা গোড়ায় গন্ডগোল হয়ে গেছে। সংস্কৃত পণ্ডিত দিয়ে আপনি শুরুতেই ভাষার আপনি নীতি নির্ধারণ করতে দিছেন, যে বাংলা ভাষার নীতি নির্ধারণ করতে দিছেন হচ্ছে সংস্কৃত ভাষা দিয়ে। এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এরা সবাই সংস্কৃত ভাষার পণ্ডিত এবং ফোর্ট উইলিয়াম কলেজে এরা বাংলা ভাষায় ইয়ে করেন আর কি। এবং মজার বিষয় হচ্ছে এবং মজার বিষয় হচ্ছে উইলিয়াম কেরি তিনি তো বাঙালি না, তিনি এই অঞ্চলে আসছিলেন এবং তিনি বাংলা শিখেছিলেন হচ্ছে রামরাম বসুর কাছে। রামরাম বসুর কাছে তিনি বাংলা শিখেছিলেন এবং এই জন্য রামরাম বসুকে বলা হচ্ছে কেরি সাহেবের মুন্সি। মুন্সি, কেরি সাহেবের মুন্সি বলা হয় রামরাম বসু, কেননা উইলিয়াম কেরিকে বাংলা পড়তে লিখতে বলতে শিখিয়েছিলেন হচ্ছে রামরাম বসু। তো যাই হোক, উইলিয়াম কেরি বেশ কতগুলা কাজ করছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ সে করছে, বাইবেলকে তিনি বাংলায় অনুবাদ করছেন, কেননা তার একটা উদ্দেশ্য ছিল এই অঞ্চলে ধর্ম প্রচার করা। সো বাইবেল, যেহেতু বাইবেলের ভেতরের বর্ণনা কি, বাইবেল ধর্মগ্রন্থ কি বলতেছে, এটা তো বাঙালিকে দিয়ে পড়াতে হবে। তো বাঙালি তো জানতে হবে, এখন বাঙালি তো বাইবেলের ভাষা জানে না, তো তাকে বাংলা ভাষায় বাইবেল পড়ানোর জন্য তিনি বাইবেলের বাংলা অনুবাদ করেন। এবং তিনি আরও 2টা গ্রন্থ রচনা করেন, একটার নাম হচ্ছে কথোপকথন আর একটার নাম ইতিহাসমালা। এবং এই 2টা বইও কিন্তু তিনি উদ্দেশ্য নিয়ে করেন। কথোপকথন হচ্ছে এই কলকাতা অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাপন, কথাবার্তা, এগুলা নিয়ে রচিত। তাহলে এই ইংরেজ যে অফিসাররা আসবেন, তারা যদি এই কথোপকথনটা পড়ে ফেলে, তারা বুঝতে পারবে কলকাতার অঞ্চলের মানুষের কথোপকথন কি, তারা কি কথা বলে, কি বলে, তারা কি কথা বলে কি মিন করে। যেমন থ্রি ইডিয়টসে আপনি দেখছেন, আচ্ছা, 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 আচ্ছারই কতগুলা চেহারা আর কি। তো এই যে আচ্ছার যে কতগুলা চেহারা, এক আচ্ছা মানে আচ্ছা, মানে আপনি রাগ করছেন, আচ্ছা, তার মানে আপনি হচ্ছে চিন্তা করতেছেন, যে অবাক হচ্ছেন। সো এই যে আচ্ছারই কতগুলা রূপ, এটা তো আপনার বুঝতে হবে। ধরেন একজন বলল আচ্ছা, আর একজন বলল আচ্ছা, দুইটা আপনি মিলিয়ে ফেললেন যে দুইটাই একই, আচ্ছাই তো বলছে। সো এই জিনিসগুলার জন্য কিন্তু এই কথোপকথন বইটা রচিত। ইতিহাসমালা হচ্ছে এই অঞ্চলের প্রায় 150 বছর ধরে বিভিন্ন ছোট ছোট গল্প নিয়ে গল্প আর কি। এবং এইটা বাংলা ভাষায় প্রথম গল্প গ্রন্থ, আর এইটা হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কথোপকথন। এই নাম খুবই ইম্পর্টেন্ট, এগুলো এখন আপনার মনে রাখা লাগবে না, আপনি জানতেছেন আর কি। এইটাই রামরাম বসুকে বলা হয় হচ্ছে কেরি সাহেবের মুন্সি। তার রচিত বই হচ্ছে রাজা প্রতিপাদিত্য চরিত্র। এইটা হচ্ছে প্রথম জীবনী গ্রন্থ, বঙ্গাক্ষরে এটা মুদ্রিত হয়েছিল। বঙ্গাক্ষরে, বাংলা বাংলা অক্ষরে এটা মুদ্রিত হয়েছিল। এটা হচ্ছে মৌলিক গ্রন্থ, বাংলা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ। এবং জীবনী চরিত্র নিয়ে এটা, রাজা প্রতিপাদিত্য চরিত। So, জীবনী গ্রন্থ মোটামুটি কাছাকাছি জীবনী আর কি। তিনি আর একটা লিখেছিলেন হচ্ছে লিপিমালা, এটা একটা চিঠির মতন করে তিনি লিখছে। এটা বাংলা ভাষার প্রথম পত্র সাহিত্য লিপিমালা, রামরাম বসু চিঠির মতন করে লিখছে।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি লেখছে, 5টা গ্রন্থ। এর মধ্যে আসবে 32 সিংহাসন কার লেখা, হিতোপদেশ কার লেখা। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, 32 সিংহাসন পরেরগুলো ইম্পর্টেন্ট, বাট এই দুইটা বেশি ইম্পর্টেন্ট আর কি। তো আজকের লেকচারে আমরা সাধারণত একটু ধারণা পেলাম যে আপনার বাংলা, বঙ্গ, বাংলা, তারপরে হচ্ছে আপনার বাঙালি, তারপরে আমরা ধারণা পেলাম হচ্ছে আপনার বাংলা ভাষা, তারপরে বাংলা ভাষার উৎপত্তি, এবং আমরা লাস্টে দেখলাম যে বাংলা গদ্যের বিষয়ে আসলে ফোর্ট উইলিয়াম কলেজ কি কাজটা করে গেছে আর কি। ঠিক আছে। আসলে এই পৃথিবীতে না কেউই, সবাই বায়াসড, সবাই বায়াসড। আপনি যেটাকে ভালো বলতেছেন সেটা ভালো নাও হতে পারে, ভালো মন্দ তো আপেক্ষিক। সো আপনার কাছে যেটা ভালো আপনি সেটাকে প্রমোট করবেন, আপনার কাছে যেটা খারাপ সেটাকে আপনি আটকায় ধরবেন, এটা খুব স্বাভাবিক আর কি। আর এই পৃথিবীটাতে হচ্ছে সব আপেক্ষিক জিনিস আর কি, ভালো মন্দ আপেক্ষিক। ধরেন আমাকে অনেক মানুষ ভালো বলে, আবার আমাকে অনেক মানুষ খারাপ বলে, বাট আমি মানুষ তো একটাই। সো ভালো মন্দ আপেক্ষিক ব্যাপার। আমরা দুই একজনের সাথে কথাবার্তা বলি, এই লেকচারটা খুব ভালো করে আপনারা পড়ে ফেলবেন। তারিন কথা বলেন ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ক্লাস বহির্ভূত একটা প্রশ্ন, বলেন। সেটা হলো আমি হচ্ছে অনার্স থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার, আমি কি 49তম বিসিএস পাবো নাকি 50তম? অনার্স থার্ড ইয়ার? থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, ফাইনাল সেমিস্টার না যেটা। না, আপনি 50। 50? হুম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। শোনেন, নভেম্বরে সার্কুলার হবে, এই বছর নভেম্বরে সার্কুলার হবে 49তম। আবেদনের জন্য আপনি 1-1.5 মাস টাইম পাবেন। ওই আবেদনের মধ্যে আপনার যদি ডিগ্রি হয়ে যায় তাহলে আপনি ইয়ে করতে পারবেন। কোনো সমস্যা নাই, 49-50 কোনো সমস্যা না। আপনি যে অ্যাকনলেজড হচ্ছেন, পাশ করার সাথে সাথেই একটা বিসিএস দিয়ে ফেলবেন এবং সেই বিসিএসে ক্যাডার হয়ে যাবেন। মাহফুজ আলম কথা বলেন তো ভাই। ভাই আমার হচ্ছে প্রশ্নটা ছিল খুবই মৌলিক। হুম। আমরা যে আকবর আলী খান স্যারের বইটা পড়লাম, হুম। তো উনি হচ্ছে বারবার পুঁজিবাদী ব্যবস্থার প্রশংসা করছে, হুম। কিন্তু আমরা যে নর্মালি যে ধারণা আমরা সবসময় পুঁজিবাদীকে হুম। খারাপ ভাবে দেখি, বা ফেসবুকে যে বিভিন্ন মিম বা হুম। বিভিন্ন জায়গায় আমরা পুঁজিবাদীকে আমরা ব্যাড হিসেবে জানি। হুম। হুম। তো আসলে পুঁজিবাদীটা কি ভালো নাকি খারাপ, পুঁজিবাদী ভালো। এই বিষয়ে। 1 নম্বর ব্যাপার হচ্ছে পুঁজিবাদী ভালো, খারাপ পুঁজিবাদী খারাপ। শোনেন, পুঁজিবাদীর উদ্দেশ্য, পুঁজিবাদী যেটা ক্যাপিটালিজমের প্রধান উদ্দেশ্য কিন্তু আপনার প্রফিট না। ক্যাপিটালিজমের মেইন যে ডেফিনেশন সেটা হচ্ছে আপনি আপনি যে ব্যবসা, আপনি যে উৎপাদন করবেন, কথা হচ্ছে উৎপাদন করবেন, এই উৎপাদনে যে প্রফিটটা হবে এই প্রফিটটা আবার উৎপাদনে ব্যয় করতে হবে। সেইখান থেকে আবার যে প্রফিটটা হবে সেই প্রফিটটাকে আবার উৎপাদনে ব্যয় করবে। পুঁজিবাদী ব্যবস্থার প্রথম কথা হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা। কিন্তু যারা এই কাজটা করতেছে না, টাকা পয়সা পকেটে নিয়ে ফেলতেছে বা শোষণ করতেছে, জোরপূর্বক শোষণ করতেছে, এইটা কিন্তু মেইন পুঁজিবাদী না, ওইটা নষ্ট পুঁজিবাদী। ওই নষ্ট পুঁজিবাদীকে আমরা পুঁজিবাদী বলতেছি, পুঁজিবাদী শব্দটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, পুঁজিবাদীতে প্রফিট থাকবে, ওই প্রফিটটা আবার উৎপাদনে ব্যয় করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। এবং প্রতিযোগিতা থাকতে হবে পুঁজিবাদীতে, অবশ্যই প্রতিযোগিতা থাকতে হবে। যে মার্কেটে একই পণ্য দুইটা আছে, সো আপনাকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। কিন্তু সমাজতন্ত্র এই কথা বলে না, প্রতিযোগিতা নাই ওইখানে, সবাই ইকুয়াল। সবাই যখন ইকুয়াল, তো বাংলাদেশে যদি সবাই যদি ইকুয়াল হয়, বিসিএস এর আপনার এই সকাল 11টায়, আমার কি আজকে একটা ছুটির দিন, সকাল 11টায় আপনাদের সাথে আমার ক্লাস নেওয়ার কোনো দরকার আছে, বা আপনার কি ক্লাস করার কোনো দরকার আছে? আপনি তো চেগায় শুয়ে থাকবেন। তো দ্যাট ইজ হোয়াই ওয়ার্ল্ড স্লো হয়ে যাবে। আর স্লো ওয়ার্ল্ড পৃথিবীতে টিকে থাকতে পারবে না। এই জন্যই সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, এই জন্যই স্নায়ুযুদ্ধে হেরে গেছে, জাস্ট এই জন্যই ম্যাক্সিমাম মানুষ ওদের রেস্টে চলে গেছে। আশা করি বুঝতে পারছেন। সো পুঁজিবাদী, পুঁজিবাদী ছাড়া আপনি ওয়ার্ল্ডে টিকতে পারবেন না। আর সমাজতন্ত্র যদি ভালোই হতো তাহলে সমাজতন্ত্র পৃথিবীতে টিকে থাকতো। সমাজতন্ত্র টিকে থাকতে পারে নাই তো।
সবচেয়ে ধরেন রিমার্কেবল বিষয় নিয়ে আসছিল, টিকে থাকতে পারে না। উৎপাদন মাস্ট, উৎপাদন মাস্ট। কথা বলেন হচ্ছে আসিফ মাহমুদ সাকিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, প্রশ্ন না স্যার, রেকর্ডিং ক্লাস সম্পর্কে স্যার বলতে চাচ্ছিলাম। হুম হুম স্যার, আমরা অনেকে স্যার এখানে 50তম দিব এবং এটা আমাদের প্রথম বিসিএস। হুম তো স্যার আপনি যদি স্যার আপনার রেকর্ডিং ক্লাসগুলো স্যার আমি কয়েকটা করেছি, আপনি যেগুলো দিয়েছেন এর আগেও ইউটিউব থেকে করেছিলাম। হুম তো পরে স্যার আমরা স্যার আপনি রেকর্ডিং ক্লাসে যেটা বলেন সেটা মানে এত ইনফরমেশন দিয়ে বলেন যে আসলে এটা বোঝা যায় আর লাইভ না হলো, হুম মানে লাইভের যে উপকারিতা ওটা ওটা করেই আমরা অনেকটা পেয়ে যাই। হুম। তো স্যার আমার স্যার রিকোয়েস্ট হচ্ছে যে স্যার লাইভ ক্লাস গুলা যেগুলা রেকর্ডিং করা এগুলো স্যার যদি আমাদেরকে নিয়মিত দিতেন তাহলে স্যার আমরা ওকে, আপনার এই বিষয়টা আগে ভাগে নিয়ে আসিফ মাহমুদ, আপনার আপনার সাথে আমি একমত, এবং এটা আমি আপনার বিষয়টাকে অবশ্যই অবশ্যই বিবেচনা করব আর কি, অবশ্যই বিবেচনা করব। আর একজনের সাথে কথা বলি আমরা। নুসরাত, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। হ্যাঁ, আমি অলরেডি কমেন্ট করছিলাম যে যে আমাদের যে গোলামি করার অভ্যাসটা বা অন্যের অধিকারে থাকার অভ্যাসটা এটা আমাদের সেই পূর্ব প্রজন্ম হ্যাঁ হ্যাঁ, থেকে আসছে একবারে যে একবারে আমাদের ধরেন একটা ওই যে ভাষা নেগ্রিটোদের কেমন ওরা নেগ্রিটোদের নেগ্রিটোদের উপরে এসে অস্ট্রিকরা তাদের শাসন চালাইছে এবং ওইটা মেনে নিছে। তারপরে আর্যরা এসে শাসন চালাইছে, মেনে নিছে। এরকম আর কি, পৃথিবীর এইরকম আর কি। আমাদের ধরেন আমরা খুবই প্রতিরোধ করে আমরা টিকে আসছি, ঐতিহাসিকভাবে আমাদের মধ্যে এই ব্যাপারটা নাই। এবং আমাদের মধ্যে হচ্ছে মেইন ব্যাপার কি, আমাদের মধ্যে সোশ্যাল কন্টাক্ট থিওরি যেটা, সোশ্যাল কন্টাক্ট থিওরি আপনাদের সাথে কোনো একদিন আমি কোথায় পোস্ট দিয়েছিলাম। সোশ্যাল কন্টাক্ট থিওরি হচ্ছে জন লক, রুশো, এদের একটা থিওরি আর কি, যে আমরা সামাজিকভাবে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছি নিজেদেরকে নিরাপদ রাখার জন্য। তো ওই যে আপনার আহ, আমরা একটা রাষ্ট্র গঠন করছি, এবং আমরা রাষ্ট্রকে একটা পাওয়ার দিছি এবং রাষ্ট্রের দাসত্ব স্বীকার করছি। এখন রাষ্ট্রের দাসত্ব স্বীকার করছি কেন? অন্যের আক্রমণ থেকে রাষ্ট্র আমাকে রক্ষা করবে। এটাই হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। আমরা স্যাক্রিফাইস করছি নিজেদের সেফটির জন্য, স্যাক্রিফাইস করছি নিজেদেরকে সেফটির জন্য। তো আমরা সাধারণত ধরেন এইভাবে যে সোশ্যাল কন্ট্যাক্টটা, আমরা যে জাতিগতভাবে এই নিজেদের মধ্যে কন্ট্যাক্টটা আমরা আসলে প্রতিষ্ঠা করতে পারি নাই প্রথম থেকেই। সো দ্যাটস ওয়াই আমরা মোটামুটি আহ, সাধারণত একবারে দাসত্ব না, এটা আসলে শুনতে একটু কেমন শোনায়, বাট আমরা একটু ইয়ে করছি আর কি। বাট আরো 1000 বছর পরে হয়তো বা এটার পরিবর্তন হবে। আরো 1000 বছর পরে আমরা এটা এটা স্বপ্ন দেখি, 1000 বছর না, আরো 200 বছরের মধ্যেই পরিবর্তন হবে। কথা বলেন হচ্ছে সুরাইয়া আক্তার। সুরাইয়া আক্তার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আমি তো মানে অনেক পরে জয়েন করলাম আপনাদের সাথে, হুম 12 তারিখ থেকে। হুম হুম। তো আমি এখন স্টেপ বাই স্টেপ যেতে যাচ্ছি, এই জন্য স্টেপ বাই আপনার একটু। স্টেপ গুগল ক্লাসরুমে জয়েন করেছেন? হ্যাঁ, তারপরে আপনার কাজ হবে হচ্ছে, দেখবেন এপিসোড 1 থেকে আপনি শুরু করবেন, এপিসোড 1, এপিসোড 2, এবং এপিসোড 1-এ কিছু কাজ দিছি কিনা, এপিসোড 2-তে কাজ দিছি কিনা, এগুলো কমপ্লিট করবেন। আর আপনি এইভাবেই আচ্ছা। আসবেন, কিন্তু আপনি, আমাদের মাঝখানে ক্লাস অনেক গ্যাপ ছিল, আমরা অনেকদিন ক্লাস নিই নাই। তো আপনি এখন হুম। আমরা যেভাবে আগাচ্ছি, আপনি একটু একটু স্পিডে আগাবেন, এসে আমাদেরকে ধরে ফেলবেন। আর এই যে এইটা ভাইয়া শুনবেন আপনি, যে আমরা যখন লাইভ আজকে ধরেন একটা আলাপ আলোচনা করছি না, এটা আপনি শুনলেন। আপনার হুম যেদিন লাইভ আলাপ আলোচনা হবে, আপনি ফ্রি থাকলে আপনি শুনবেন, কিন্তু ওই লাইভ ক্লাসে হ্যাঁ। যে কার্যক্রম দিব ওইটা আপনি করবেন না, আপনি সিরিয়ালে আসবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আর একজন কথা বলেন, আর একজন লাস্ট, আব্দুল বাকি। আব্দুল বাকি, কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের জন্য যেন বাংলা সাহিত্যবার বইটা সাজেস্ট করেছিলেন হুম স্যার। হুম হুম। ওই বইটা স্যার মার্কেটে এভেইলেবল হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে আমরা এখন কোন বইটা ওই পড়তে ওই পারি বইটা সাহিত্যের মার্কেটে বই? পাওয়া যাচ্ছে না? না স্যার, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি আমি এক ব্যবস্থা করব, আমি ব্যবস্থা করব আপনাদের ওই বইটা। উম, ওই
কিছুর মধ্যে পাবেন, বাট ওইটার কমপ্লিমেন্টারি একটা নোট আপনাদেরকে বানিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। আমি লেকচারগুলো আরো একটু বিস্তারিত দেওয়ার ট্রাই করি। যেমন আজকেরটা শুধু লেকচার নোটটা পড়লেই চলবে, এইটুকু আরে ছোট কথা, এটুকু পড়লেই চলবে, নতুন কিছুই পড়া লাগবে না। আপনার জিনিসটা আমার মাথায় থাকলো। মনে তানজিনা হচ্ছে তুলি কথা বলেন তো ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্ন হচ্ছে ওই যে ইংলিশ পেপার থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করার যে আপনি যে মেথডটা হুম বলছিলেন হুম ওই হুম বিষয় হুম হচ্ছে মানে আমি হচ্ছে ধরেন একটা প্যারা পড়লাম, হুম পড়ার পর আমি বুঝতে পারছি যে এটা কি বলতে হুম চাচ্ছে। হুম হুম এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যে বলছেন যে নিজের মতো করে লিখবা, হুম সেটা কি আমি ওই প্যারাটা দেখে লিখবো, মানে না দেখে তো হুম মাথায় থাকতেছে না, দেখে শোনেন লিখবো না? শোনেন 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 আপনি এখন পড়ালেখা করেন কোথায়? আপনার একাডেমিক অবস্থাটা কি? ভাই আমরা পড়লাম, পড়ে হুম আমি বুঝতে পারছি সেটা কি বলতেছে। হুম 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 এখন আমি যখন লিখবো হুম। তখন তো আমি পেপারটা দেখে হেল্প না, নিব। আমার কোশ্চেন হচ্ছে আপনি কোন একাডেমিক অবস্থায় আছেন, মানে আপনি আমার আমার অনার্স সবকিছু কমপ্লিট, আমি 49 দিব আমি, মানে 49 দিবেন আপনি? জি জি ভাইয়া, জি তো ভাইয়া। আপনার কাজ হবে হচ্ছে আপনি পড়বেন, পড়ে আপনি দেখে লিখবেন না, ওইটার উপর যা মন চায় আন্দাজে লিখবেন, দেখবেন না, ওর দিকে তাকাবেনই না। জি ভাইয়া। এটা আরেকটা হচ্ছে কোশ্চেন হচ্ছে ভাইয়া, বাংলার অনুবাদের ক্ষেত্রে ধরেন আমি যে হুম প্যারাটা হুম পড়লাম, হুম এটা আমি হচ্ছে নিজের মতো করে একটু বাংলা করতে পারি, হুম করলাম। হুম এখন আমার কোশ্চেন হচ্ছে আমারটা তো ভুল হবে হুম বা ভুল হইলো হুম হুম হুম। কারণ আমার কোশ্চেন হচ্ছে আমি কি এটার এক্সাক্ট বাংলাটা কি এটা আবার ট্রান্সলেট করে খাতায় লিখে রাখবো? না না, লিখে রাখবেন কেন, বোকা ছেলে? আচ্ছা। আপনার কাজ হবে শুধুমাত্র আপনি একটু গুগল ট্রান্সলেট থেকে চ্যাট জিপিটি থেকে এটা বাংলায় অনুবাদটা করবেন, বাট ওরা একবারে অক্ষরিক অনুবাদ করবে। ওইটারও কিছু জি সেন্টেন্স চেঞ্জ করতে হবে, কেননা ওইটা অনুবাদটা ভালো হবে না। মানে একবারে ধরেন যে ইংরেজরা যা বলতে চাচ্ছে তাদের ভাষার টোন আমাদের ভাষার টোন সেম না, তখন আপনি ওই লেখাটা দেখে বুঝতে পারবেন যে আসলে লাইনটা কি হবে, আপনার ভাষায় কি হওয়া উচিত আর কি। তো তাহলে আপনার কাজ ভাইয়া বাংলা টু ইংরেজি এবং ইংরেজি টু বাংলা ট্রান্সলেটের কোনো মানে আমার স্পেসিফিক একটা নোট থাকবে বা না মানে না না একটা না, প্যারা কোনো নোট তৈরি থাকবে সেটা কেন, এরকম বোকা না। ছেলে? আচ্ছা, কোনো নোট সেটা থাকবে এরকম না, না। কোনো নোট থাকবে না। আপনি শুধু প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস করবেন, এইটাই। কোনো কিছু লিখবেন না, আচ্ছা আচ্ছা। কোনো লিখবেন না, কোনো শুধুমাত্র কিছু। আমি কি ভাইয়া ভোকাবুলারি ধরেন কিছু নতুন ভোকাবুলারি যদি আসে সেটা কি পিক করে রাখবো আপনি খাতায়? পিক করে রাখতে পারেন, বাট এটা যে খুব হেল্প করবে তা না, বাট আপনি রাখবেন আর মাঝে মধ্যে ওইটা দেখবেন। সাধারণত কি আপনি যে পড়তেছেন না, আপনি একটা জি ভোকাবুলারি ভাইয়া। 10 দিন পড়া, এর চাইতে হচ্ছে একটা ভোকাবুলারি আপনি একদিন একটু শিখে রেখেছিলেন, 2-3 দিন পরে পড়তে গিয়ে নতুন একটা জায়গায়, নতুন একটা প্যাসেজের মধ্যে বা একটা জায়গায় পত্রিকার একটা ফিচারে ওই ভোকাবুলারিটা আবার আসছে এবং এসে আপনার মনে পড়ছে, তখন আপনার আনন্দ লাগবে, ওই আনন্দতে আপনার ওই ভোকাবুলারিটার লার্নিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপরে যতবার ওইটা আসুক, কেননা আপনি তো পড়ার মধ্যেই আছেন, সো আপনি ওই যতবার আসুক আপনার মনে থাকবে, কেননা আপনি ওইটা শিখে ফেলছেন। কিন্তু আপনি 10 দিন একটা ভোকাবুলারি পড়েন, সকালবেলা উঠে আপনি এইভাবে পড়তেছেন, ক্যাস্টিগেট ক্যাস্টিগেট ক্যাস্টিগেট, এরকম করে আসলে খুব একটা কাজে দেয় না। সেই জন্য পড়ার মধ্যে থেকে, আর আপনি যদি একটু লিখেও রাখেন, ওই লিখে রাখাগুলো আপনি দেখলেন, এক অ্যাঙ্গেল দিয়ে অ্যাটাক করলেন, এতে করে কি হবে যে পরবর্তীতে ওইগুলো আসলে আপনার মনে পড়াটা ইজি হবে আর কি। বুঝতে পারছেন কি? বাট আপনি হ্যাঁ জি ভাইয়া। ট্রান্সলেশনের কোনো বুদ্ধি নোট টোট নিয়েন না কিন্তু, এগুলা না। জি জি জি, আমি একটু ক্লিয়ার হলাম আর কি। ওকে, এগুলা কোনো ইয়ে করে না। ট্রান্সলেশনকে পোলাপান এত সিরিয়াসলি নেয়, আমি দেখি যে, আমি একবার দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে গেছি, লাইব্রেরির বারান্দায় বসে বসে কয়েকজন মিলে পত্রিকা খুলে ট্রান্সলেশন ইয়ে করতেছে, দেখে আমার খুব অবাক লাগলো এবং এদের সিরিয়াসনেস দেখে, এবং আমি এতই হতাশ হয়ে গেলাম যে আমি তো এই লেভেলে সিরিয়াস না, তাহলে আমার কি হবে? তো এরকম একটা হতাশায় ডুবে গেলাম আমি। তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে আপনি ট্রান্সলেশন শুধু প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস প্র্যাকটিস, মানে আপনি দেখলেন, দেখে নিজের মতন ট্রান্সলেশন করলেন, এটা হচ্ছে স্টেপ 1। এরপরে ওই ফিচারটাকে জাস্ট গুগল লেন্স দিয়ে নিয়ে আপনি চ্যাট জিপিটি থেকে ট্রান্সলেশন করে আপনি একটু দেখলেন যে আপনার ট্রান্সলেশনের সাথে কোথায় কোথায় ইরোর হয়েছে, কোন জিনিসগুলো আপনি বুঝতে পারেন নাই। এই অ্যানালাইসিসটা খুবই জরুরি। কোন জিনিসগুলো বুঝতে পারেন নাই, যে জিনিসগুলো বুঝতে পারেন নাই ওই জিনিসগুলো আপনি আবার একটু পরবর্তীতে আবার ওইগুলা কারেকশন করে নেবেন। এইভাবে আপনি সাধারণত 1.5-2 মাস করতে থাকলে আপনার ট্রান্সলেশনের বিশাল উন্নতি হবে আমার দৃষ্টিতে।
দেড় 2 মাস আমি নিজেও করতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে দেড় 2 মাস করলে আমি অন্য লেভেলে চলে যেতাম আর কি। তো সবাই ভালো থাকেন। বেস্ট অফ লাক।